আদর বুবলির নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস। শাকিব খানের নতুন লুক নিয়ে চলছে আলোচনা। ফেসবুক স্ট্যাটাসে প্রসূন আজাদকে জবাব দিলেন পরিমণি। 2 দশক পূর্তিতে মেকানিক্সের দেশব্যাপী কনসার্ট ট্যুর। আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক। এক যুগ পর আসছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন গান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ঘোড়ার গাড়িতে চড়ে এসেছেন শবনম বুবলি। নায়িকার এই ঢাকাইয়া ঐতিহ্যের সাথে হাজির হওয়ার কারণটা অবশ্য নতুন ছবি ঘিরে, যেখানে তার নায়ক আদর আজাদ। ছবির নাম ঢাকাইয়া দেবদাস। জমকালো আয়োজনে হয় এই সিনেমাটির শুভ মহরত। পুরান ঢাকার ঐতিহ্যের ঘোড়ার গাড়ি চড়ে মহরতের মঞ্চে চিত্রনায়িকা বুবলি আর কালো পাঞ্জাবিতে নায়ক আদর আজাদ। এ যেন গ্ল্যামার আর ঐতিহ্যের মেলবন্ধন। শাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি, তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা অ্যাজ এন আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকরা তাদের মতো করে আসলে গ্রহণ করে। নায়িকা এভাবেই এড়িয়ে গেলেন শাকিব খানের প্রসঙ্গ। তবে তার নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেশ আন্তরিক। ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে, যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে। এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ঢাকাইয়া দেবদাস চলচ্চিত্রের কাহিনী আর সংলাপ অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকাইয়া দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। রাজধানীর একটি অভিজাত ক্লাবে হয়ে গেল সিনেমার মহরত, যেখানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি জনাব খালেদ হোসেন, চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর শিকদার সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই ধরনের চলচ্চিত্র আরও অনেক বেশি হওয়া উচিত। ঢাকার যেহেতু ইতিহাসটা অনেক পুরনো, অনেক রিচ, সেটা খাদ্য থেকে বলি, কথা থেকে বলি, আর ব্যবসার পার্সপেক্টিভেই বলি, এই সব কিছুকে সম্মিলিত করেই কিন্তু আসলে আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, এবং একে ধরে রাখা এবং আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাস প্রিজার্ভ করে রাখা আসলে হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমি একজন ঢাকা ছেলে, জাহিদ ভাই যখন আমাকে বলল অনেক ছবি করেন, কিন্তু ঢাকার জন্য তো কিছু করা উচিত, আমরা একটা রিচুয়াল কালচার নিয়ে একটা গবেষণামূলক ছবি করি যেটা ইতিহাস হয়ে থাকবে। তো অনেক চিন্তা ভাবনা করে আমার বন্ধু বান্ধবদের সবার সাথে আলোচনা করে ছবিটি পরে আমি সম্মত দেখলাম। এক্সেল ফিল্মস ও রেভেলেশন মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনা ও পরিবেশনায় ঢাকার হৃদয়ের গল্প, সাথে ভালোবাসার ছায়ায় গড়া সিনেমা ঢাকাইয়া দেবদাস। দর্শকের অপেক্ষা এখন বড় পর্দায় সেই প্রেমের গল্প দেখার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। পথ চলার 2 দশক পূর্ণ করেছে রক ব্যান্ড মেকানিক্স। এই উপলক্ষে ব্যস্ত সময় পার করছে দলটি। এবারে তারা উদ্যোগ নিয়েছে দেশ জুড়ে কনসার্ট ট্যুরের। এরই মধ্যে মেকানিক্সের সদস্যরা পারফর্ম করেছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং যশোরে। পরিকল্পনা রয়েছে আরও কয়েকটি জেলায় শো করার। এবার 2 দশকের এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে ঢাকায় আয়োজন করা হচ্ছে একটি বড়সড় কনসার্ট, যেখানে মঞ্চে একসঙ্গে দেখা যাবে মেকানিক্সের পুরনো ও বর্তমান সদস্যদের। 2005 সালে যাত্রা শুরু করা এই ব্যান্ড গানের মাধ্যমে বলেছে সমাজ ও দেশের গল্প, তুলে এনেছে চরম বাস্তবতা, সৃষ্টিশীল চিন্তা ভাবনা ও সময়ের প্রতিফলন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের আলোচিত কিছু খবর। এবারে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজের লুকের সাথে নেটিজেনরা খুঁজে পেল শাকিব খানের মিল। নতুন ছবির লুকে ডেনিম আউটফিটে গোফ আর সানগ্লাসে শাকিব খানের এই লুক এখন আছে আলোচনায়।
জন্মদিনের দাওয়াতে গিয়ে নাকি অপমানিত হয়েছেন প্রসূন আজাদ। ফেসবুক স্ট্যাটাসের এমন অভিযোগের জবাব দিয়েছেন পরীমণি নিজেই। নায়িকা নিজের ফেসবুক পোস্টে প্রসূনকে বোন সম্বোধন করে জানান, অপমানিত করতে দাওয়াত দেননি তিনি। এদিকে এস রাজামৌলির আপকামিং বিগ বাজেট প্রজেক্টে ভিলেন রূপে ধরা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। গ্লোব ট্রটার নামের সেই ছবিতে কুম্ভ চরিত্রে থাকবেন দক্ষিণের এই অভিনেতা, যেখানে নায়ক হিসেবে থাকবেন মহেশ বাবু। আসছে রাউডি রাঠোর ছবির সিকুয়েল, যা নিয়ে কাজ করছেন সঞ্জয় লীলা বনসালি। তবে এবারের পর্বে নাকি থাকছে না অক্ষয় কুমার, এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যমে। ডিভোর্সের 4 বছর পর সম্পর্কের গুঞ্জনে সামান্থা রুথ প্রভু। ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ নিরিমরুর সাথে ঘনিষ্ঠ এক ছবি প্রকাশে নেটিজেনরা ধরে নিয়েছে হয়তো পুরনো ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণের এই নায়িকা। মৃত্যুর 16 বছর পর আবারও আলোচনায় মাইকেল জ্যাকসন। আসছে এই কিংবদন্তির বায়োপিক মাইকেল, যা ট্রেলার প্রকাশের পর অর্জন করেছে মিউজিক্যাল বায়োপিক ট্রেলারের সর্বোচ্চ ভিউর খেতাব। বিনোদন জগতে আবারও আলোচনায় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, কারণ দীর্ঘ 1 যুগ পর তিনি ফিরছেন গানে, তাও একদম উৎসবের আমেজে ভরপুর একটি প্রজেক্টে। গুরিন্দর চাড্ডা পরিচালিত নতুন ছবি ক্রিসমাস কার্মা এর জন্য প্রিয়াঙ্কা গাইছেন জনপ্রিয় ক্লাসিক গান লাস্ট ক্রিসমাস এর একদম নতুন ভার্সন। মূল গানটি গেয়েছিলেন কিংবদন্তি জর্জ মাইকেল, তবে এবারে সেটি শোনা যাবে ভারতীয় ঢঙে, মিশবে ভাংড়া, পপ, গসপেল আর ক্রিসমাস ক্যারলের সুরে। ডিসেম্বরের 12 তারিখ মুক্তি পাবে আন্তর্জাতিক এই প্রজেক্টটি। ছবিতে প্রিয়াঙ্কার সাথে আছেন কুনাল নায়ার, ইভা লঙ্গর আর বয় জর্জের মতো তারকারা। পরিচালক গুরিন্দর চাড্ডা জানিয়েছেন, জর্জ মাইকেলের গানের বিশেষ অনুমতি পেয়ে তারা এই সংস্করণে এক অনন্য সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে পেরেছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই দেশি লাস্ট ক্রিসমাস গানের মাধ্যমে তিনি চাইছেন পশ্চিমা সুরে ভারতীয় আবেগের ছোঁয়া দিতে। শাহরুখ খানের আপকামিং প্রজেক্ট কিং কদিন আগেই প্রকাশ পেয়েছে ঝলক। বলা হচ্ছে এই ছবিটি নাকি হতে চলেছে বলিউডের সবচেয়ে বেশি ব্যয়ের সিনেমা। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মিত এই সিনেমার বাজেট দাঁড়িয়েছে প্রায় 350 কোটি রুপি, যা প্রমোশন, বিজ্ঞাপন ও অন্যান্য খরচ ছাড়াই। প্রথম দিকে কিং পরিকল্পিত হয়েছিল সুজয় ঘোষ পরিচালিত একটি মাঝারি স্কেলের অ্যাকশন থ্রিলার হিসেবে, যার বাজেট ছিল মাত্র 150 কোটি। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পটিতে যোগ দিলে গল্পে পরিবর্তন আসে। পরিচালকের নতুন প্রস্তাবিত অ্যাকশন, ডিজাইন ও ভিএফএক্স এর পরিকল্পনায় বাজেট বেড়ে দাঁড়ায় 350 কোটি। খরচের বড় অংশ ব্যয় হচ্ছে শাহরুখ খানের ইন্ট্রোডাকশন সিকোয়েন্সে, যা পুরো সিনেমার অন্যতম আকর্ষণ হবে বলে জানা গেছে। গৌরী খান এবং মমতা আনন্দ প্রযোজিত এই বিশাল বাজেটের অ্যাকশন থ্রিলার মুভিটি মুক্তি পাবে 2026-এ। যে সিনেমাটি নিয়ে বলিউডে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা এবং মুক্তির 1 বছর আগে থেকেই কিংকে সম্ভাব্য ব্লকবাস্টার হিসেবেই ধারণা করা হচ্ছে। লাদাখ যুদ্ধের ঘটনা তুলে ধরবেন বলিউড অভিনেতা ফারহান আখতার। ছবির নাম 120 বাহাদুর। রজনীশ ঘায়ের পরিচালনায় এটি মুক্তি পাবে 21 নভেম্বর। রক্তে লেখা এক ইতিহাস। তুষার ঢাকা পাহাড়ে গর্জে উঠেছিল এক দলবীর সেনার অদম্য প্রতিজ্ঞা, শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব মাতৃভূমি। ওমর সেই অধ্যায় নিয়ে এবার বলিউডে আসছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি 120 বাহাদুর। সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীশ ঘাই পরিচালনায় ছবিটির 2 মিনিট 48 সেকেন্ডের একটি ট্রেইলার, যেটি দর্শককে সময়স্রোত পেরিয়ে ফিরিয়ে নিয়ে যাবে 18 নভেম্বর 1962 লাদাখের রেজাংলাতে, যেখানে মাত্র 120 জন ভারতীয় সৈনিক মুখোমুখি হয়েছিলেন প্রায় 3000 চীনা সেনার। 120 বাহাদুর ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফারহান আখতার, যার সঙ্গে পর্দা ভাগ করেছেন রাশি খান্না, শয়তান সিং এর স্ত্রী শাগুন কানওয়ার সিং চরিত্রে। তার চোখে থাকা ভালোবাসা, অপেক্ষা আর হারানোর বেদনা এই যুদ্ধগাথাকে এনে দিয়েছে এক মানবিক ছোঁয়া। আসছে 21 নভেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 120 বাহাদুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউড আপকামিং হরর মিস্ট্রি মুভি কিপার, যেটি পরিচালনা করেছেন আসগড পারকিন্স, এই ছবিটি মুক্তি পাবে 14 নভেম্বর হলিউড প্রেক্ষাগৃহে।
ভালোবাসার স্মৃতিতে সাজানো এক বার্ষিকী ভ্রমণ, আর সেই যাত্রায় পরিণত হলো এক ভয়াল দুঃস্বপ্নে। বলছি কিপার সিনেমার কথা, যেখানে নীরবতা কথা বলে আর অতীতের অন্ধকার ইতিহাস ফিরে আসে জীবন্ত হয়ে। অসগাট পার্সকিং পরিচালনায় কিপার মূলত একটি হরর ঘটনার ছবি, যেখানে তাতিয়ানা মেসলানি অভিনয় করেছেন লিস চরিত্রে। শুধু তাই নয়, তিনি এক অসাধারণ মানসিক টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন ভয়, একাকিত্ব আর নিজের ভেতরের দানবের সঙ্গে তার লড়াইয়ের। অন্যদিকে ম্যালকফ চরিত্রে অভিনয় করেছেন রসিফ সাদারল্যান্ড, যার উপস্থিতি গল্পে এনে দেয় এক রহস্যময় ভার। আসছে 14ই নভেম্বর নিয়ন ফিল্মসের ব্যানারে প্রেক্ষাগৃহে দর্শকদের মন কতটা জয় করবে এই হরর মিস্ট্রি ছবি, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রকাশ পেয়েছে 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়নের তালিকা। এবছরও সর্বোচ্চ 9 বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন মার্কিন র্যাপার কেন্ড্রিক লামার। এরপরই 7 মনোনয়নে আছেন লেডি গাগা। এবছর প্রথমবারের মতো সং অব দ্য ইয়ার বিভাগে জায়গা করে নিয়েছে কে পপ। অন্যান্য শীর্ষ মনোনীতদের মধ্যে রয়েছে সাব্রিনা কার্পেন্টার, থমাস ও ব্যাড বানি। প্রত্যেকেই পেয়েছে 6টি করে বিভাগে মনোনয়ন। বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে আছেন অলিভিয়া ডিন, ক্যাসাই, দ্য মারিয়াস, অডিসন রে, সাম্বার, থমাস, অ্যালেক্স ওরেনো, লোলা ইয়াং। এবছর চালু হওয়া নতুন বিভাগ বেস্ট অ্যালবাম কভারে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বানি, ডিজো এবং টাইলার দ্য ক্রিয়েটর। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বছরের 1 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো অ্যারেনায় বিজয়ীদের হাতে উঠবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট চলতি বছরের 16 ডিসেম্বর থেকে বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। আর এতেই প্রতিবাদ জানিয়েছে মোবাইল ব্যবসায়ী সংগঠন। অনেকের দাবি, অবৈধভাবে ফোন আমদানিতে যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে তাতে ব্যবসা অসম্ভব বলে মনে করছেন তারা। বলছেন বেকার হওয়ার সম্ভাবনা কয়েক লাখ ব্যবসায়ীর। কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে এমন সব ফোন বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এতে ক্ষতিগ্রস্ত হবে 20 লাখের বেশি ব্যবসায়ী, কর্মচারী, দোকান মালিক কিংবা এই খাত সংশ্লিষ্টরা, এমনটা মনে করছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের আগে এই অঙ্গনের মূল ব্যবসায়ীদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান এসব ব্যবসায়ীদের। দেশে বর্তমানে বৈধভাবে ফোন আমদানির ক্ষেত্রে কর 54%, অন্যদিকে ফোন উৎপাদন খাতের কর 35%। এই ব্যবধান বৈধভাবে ফোন আমদানিতে নিরুৎসাহিত করছে বললেন এই ব্যবসায়ী নেতা। যেই জায়গায় প্রতিবন্ধকতাটা সেটা হইল আপনার যে একটা ভেরিয়েশন করে রাখছে যে যাদের ফ্যাক্টরি আছে, সেট আপ আছে, ওদের জন্য একটা ট্যাক্স, আর আমরা যারা এইভাবে ব্যাগেজ প্রোডাক্ট বিক্রি করি আমাদের ট্যাক্সটা অনেক আকাশ পাতাল ব্যবধান। ধর আমি একটা ফোন আনলে 57% আমার জন্য ব্যাট, আর উনি যদি আনে আলাদা আলাদা করে ওই ব্যাটারির একটা ট্যাক্স আছে কেজি হিসাবে, আইএলসিডির একটা ব্যাট আছে কেজি হিসাবে, পার্টসের ব্যাট আছে কেজি হিসাবে ট্যাক্স। আমি জানি এই কেজি হিসাবে আনলে এটার ট্যাক্সটা আরও কমে যায়। কিন্তু সারা বাংলাদেশে ছোট ছোট ব্যবসায়ীরা একটা ব্যাট প্রতি মাসে দিচ্ছি, তারপরে আমি রিটার্ন দিচ্ছি, ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি, টাকাটা কোথায় যাচ্ছে? গভর্নমেন্টের খাতে যাচ্ছে না। তারপরে আমার এই ছোট্ট দোকানটা যদি 10টা কর্মচারী থাকে, 10 জনের 10টা পরিবার আছে না, আমার এটা যদি বন্ধ হয়ে যায় 10টা পরিবার কি রুজি থেকে বঞ্চিত হবে না? এই সিদ্ধান্তের কারণে আমরা আজকে বিচলিত। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ের ব্যাংক লোন আছে, ব্যাংক সুদ হার উচ্চ পর্যায়ে। সারা বাংলাদেশে এরকম সুদ হার কখনোই ছিল না, কারণ 16-17% ব্যাংক লোনের ইন্টারেস্ট। তো এগুলি প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এখন এই অবস্থায় আমরা দেনায় জর্জরিত। আর ডিসেম্বরের 16 তারিখে যদি এটা বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব পরিবার নিয়ে? অন্যদিকে আনঅফিসিয়াল ফোন বন্ধ হলেও বিদেশ থেকে উপহার পাওয়া ফোন সচ্ছল কিংবা মালিকানা হস্তান্তর নিবন্ধনে রয়েছে ভিন্ন পদ্ধতি। এতে সৃষ্টি হতে পারে নানা জটিলতা, বলছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশের সরকার কর্তৃক যত আইন আছে, যত কানুন আছে, সবগুলো আমরা মাথা পেতে নেওয়ার জন্য রাজি, আমরা সম্মান করি। পয়েন্ট হচ্ছে আমরা যেহেতু রাস্তায় বসে যাব, আর এটা যেহেতু এখন একটা মার্কেটের 5টা দোকান, একটা এলাকায় 20টা দোকান, এমন না, এটা 25 লক্ষ মানুষ এখানে ইনভলভ। সরকার থেকে যদি তারা ডিপলি ইনভেস্টিগেট করে, তারা আমার এই তথ্যটার সাথে 100% মিল পাবে। তা 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে, তার থেকে তো সেটা আন্দোলন বলে নিজের পেটের দায়, নিজের অস্তিত্বের দায়, সেটা চেষ্টা করবেই। তো আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ। আমরা সামাজিক মাধ্যমে মেসেজ পৌঁছাতে চাচ্ছি এনবিআর কর্তৃপক্ষ, বিটিআরসি কর্তৃপক্ষ, তারা যাতে এটা লাঘব করে আমাদেরকে পরীক্ষামূলকভাবে একটা সময় দেয়, আমাদের সাথে আলোচনা করে, আমাদেরকে আলোচনা করার সুযোগ দেয় কিভাবে এটা করা। নিয়মিত লাগেজ বা ব্যাগেজ ফোন ব্যবহার করেন যারা, এমন ব্যবহারকারীরাও রয়েছেন চিন্তায়। নতুন সিদ্ধান্তে বেড়ে যাবে ফোনের দাম, সহজে মিলবে না বিভিন্ন দেশের নানা ভ্যারিয়েন্টের ফোন। যারা আমরা আনঅফিশিয়াল ফোন ব্যবহার করি, আমার মতে আমি মনে করতেছি এটা বৈধ করে দেখ এবং সরকার টেক্সটের পরিমাণটা একটু কমাই দেখ। কোনো জিনিস বন্ধ একটা সমাধান নয়। আমরাও গ্রাহক হিসাবে চাচ্ছি যে এটা সরকার একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ীদের টিকিয়ে রাখুক, আমাদেরকেও এগুলো ব্যবহারের সুযোগ দিক। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ভেহিকেলের বাজারে এখন আধুনিক গাড়ির নতুন এক সংযোজন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপল S05। ফিউচারিস্টিক ডিজাইন, স্মার্ট প্রযুক্তি ও অসাধারণ পারফরমেন্সের সমন্বয়ে তৈরি এই গাড়িটির লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন চাঙ্গানের সাউথ ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ওয়ান জিন, সাউথ ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার টুকাই সিয়ান, DHS অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ সহ আরও অনেকেই। এই গাড়িটিতে যুক্ত করা হয়েছে PHEV ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, সর্বোচ্চ 160/218 HP পাওয়ার ও 320 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ফুল চার্জ ও ফুল ট্যাঙ্কে গাড়িটি 1234 কিলোমিটার চলবে। ডিপল S05 এর ইন্টেলিজেন্ট নয়েজ ফ্রি কেবিনে যুক্ত আছে বিভিন্ন স্মার্ট টেকনোলজি, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, রিমোট স্ট্রেট ইন অ্যান্ড আউট, 540-ডিগ্রি ক্যামেরা ভিউ সহ রয়েছে বিভিন্ন সেফটি ও কন্ট্রোল টেকনোলজি, যা চালক ও যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করবে। একসময় রেস্তোরাঁয় বাসন মাজতেন জেনসেন হুয়াং। আজ তিনি বিশ্বের প্রথম $5 ট্রিলিয়ন কোম্পানি এনভিডিআর এর প্রধান। কোম্পানিটির বাজার মূল্য ভারত, জাপান, যুক্তরাজ্যের মোট জিডিপির চেয়েও বেশি। বাসন মাজার ছেলেটির এই পথ চলা এখন নতুন প্রজন্মের কাছে সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা। একসময় রেস্তোরাঁয় বাসন মাজত এক প্রবাসী ছেলে, আজ সেই বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিআর অধিনায়ক। $5 ট্রিলিয়ন এনভিডিয়া, টেক দুনিয়ার এক নতুন সাম্রাজ্য। 1993 সালে ড্যানিসে এক কাপ কফি আর স্যান্ডউইচের আড্ডায় জন্ম নেয় এনভিডিআর আইডিয়া। তখনও কেউ ভাবেনি এই স্টার্টআপ একদিন বদলে দেবে টেকনোলজির খেলা। এনভিডিআর চিপ ছাড়া চ্যাটবট থেকে রোবট কিছুই যেন এখন চলে না। মাত্র 3 মাস আগে এনভিডিয়া ছুঁয়েছিল $4 ট্রিলিয়ন মার্ক। এখন তারা ইতিহাসের প্রথম $5 ট্রিলিয়ন কোম্পানি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে এনভিডিআর বাজার মূল্য এখন ভারত, জাপান আর যুক্তরাজ্যের মোট জিডিপির চেয়েও বেশি। তবুও এনভিডিআর সিইও জেনসেন হুয়াং ভুলে যাননি একসময় বাসন মাজা আর ওয়াশরুম পরিষ্কার করার কথা, যা তাকে শিখিয়েছিল যে কোনো কাজই মর্যাদার। তিনি ভুলেননি নিজের শেকড়, ভুলেননি চাকরির হাতের দাগ। তাই তো ব্লুমবার্গের তথ্য বলছে আজ তিনি বিশ্বের 9ম ধনী মানুষ। বাসন মাজার হাত থেকেই যদি তৈরি হয় $1 ট্রিলিয়ন চিপ সাম্রাজ্য, তাহলে যে কোনো কিছুই সম্ভব। শুধু শুরুটা করতে হবে জেনসেনের মতো সাহস নিয়ে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।